রাজনীতি, কূটনীতি এবং সমরনীতিতে নেপোলিয়ন বোনাপার্ট আমার আদর্শ। তো যার কারণে নেপোলিয়ন বোনাপার্টের একটা বিখ্যাত উক্তি দিয়ে আজকে শুরু করব আজকের আলোচনা। তো নেপোলিয়ন বোনাপার্ট কি বলছেন, উক্তিটা কি? উক্তিটা হইতেছে, নেভার ইন্টারাপ্ট ইয়োর এনিমি হোয়েন হি ইজ মেকিং এ মিস্টেক। বুঝছেন তো বিষয়টা? মানে আপনি যখন দেখবেন যে আপনার প্রতিপক্ষ ভুল করতেছে, তো আপনি তখন আর তারে কি করেন না, বাধা দিয়েন না, তারে ভুল করতে দেন। তো ওইটাই নেপোলিয়ন বোনাপার্টের বক্তব্য, ওইটাই আর কি, যে নেভার ইন্টারাপ্ট ইয়োর এনিমি হোয়েন হি ইজ মেকিং মিস্টেক। কথাটা এই জন্য কইলাম যে রফিকুল আমিনের রাজনৈতিক দলের এই আত্মপ্রকাশ নিয়ে অনেকে দেখলাম মেলা চিন্তিত। জামাল উদ্দিন রায়পুর লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, অত্যন্ত ডেডিকেটেড লিডার, খুব সিরিয়াসলি কাজ করছেন এই মুহূর্তে কোম্পানির পক্ষে। এনিওয়ে, যেটা কইতেছিলাম, তো কথাটা এই নেপোলিয়ন বোনাপার্টের এই উক্তিটা আজকে শুরুতেই আলোচনা করলাম এই জন্য যে অনেকেই দেখলাম এই যে রফিকুল আমিনের যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হইতেছে, এটা নিয়ে দেখলাম অনেকেই মেলা চিন্তিত। ভাই, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। কেন নাই? আসেন দেখি। শোনেন, আপনাদের গত লাইভে একটা মাতালের গল্প কইছিলাম না, মনে আছে? মাতালের গল্পটা মনে আছে? ওই এক মাতালে ধরেন মদ খাইছে, মদ খায়া ধরেন রাস্তায় গর্তে পড়তেছে, ড্রেনে পড়তেছে, গাড়ির তলে পড়তেছে, হাত ভাঙতেছে, পা ভাঙতেছে, মাথা ফাটাইতেছে। তো এই মাতাল রেখে আর নতুন কইরা মারার দরকার আছে? দরকার নাই। তাহলে হেরে খালি কি করতে হইব? ওই মাতাল রে কি করতে হইব? যে তুই খালি আরো মদ খা, তুই খালি আরো হাট, তুই খালি আরো মদ খা, তুই খালি আরো হাট। কারণ এই কাজটাই খালি আর করতে দিতে হইব, আর কিছু করার দরকার নাই। তো সেম এই যে রফিকুল আমিন গং, এই যে এখন এরা যা করতেছে, এরা হইতেছে এখন ডেস্টিনির ওই মাতাল। নোয়াখালী থেকে পলাশ দেবনাথ যোগ দিয়েছেন, ধন্যবাদ। তাইলে এখন ওই যে এই রফিকুল আমিন গংই হইতেছে এখন ওই ডেস্টিনির সেই মাতাল, যারা ধরেন ওই যে ওই মাতালের মতো আর কি, মদ খাইয়া হাত ভাঙতেছে, পা ভাঙতেছে, গাড়ির তলে পড়তেছে। তো হ্যাগরে মারার দরকার নাই। কামরুল হাসান সিদ্দিকী লিখছেন, বর্তমানে রফিকুল আমিনের মাথা পুরোটাই খারাপ হয়ে আছে। খারাপ হওয়ার তো কথা, কেন খারাপ হয়েছে এটা আমি একটু পরে আলোচনায় আসতেছি আর কি। যাই হোক, তো হ্যাগরে কিচ্ছু করার দরকার নাই, মারার দরকার নাই, কিচ্ছু করার দরকার নেই, ওই মাতালের মতো। তো এগোরে যে কিছু করার দরকার নাই এবং কিছু যে করার লাগে না, তার প্রমাণ হইল বিগত 3 মাসে হেগো কামকাজের ফিরিস্তি। এবং এই কি কি কামকাজ তারা করছে গত 3 মাসে, এবং প্রত্যেকটা যে বুমেরাং হয়েছে, এই সবই কিন্তু আমি একটা গত লাইভে আপনাগুলোকে আলোচনা করছিলাম। এই কারণে ওই পুনরালোচনায় আর গেলাম না, জাস্ট একটা ধারণা দেই। ওই যে ধরেন ওই পতিতা দিয়ে আলিজ দহল করব এটা কইছিল, তারপরে আলিজ দহল করব, তালা মারবো, মানে যা যা করছে গত 1 থেকে 3 মাসে, প্রত্যেকটা কাম যেরকম বুমেরাং হয়েছে, এই যে মাল্টিপারপাসের যে পকেট কমিটি করলো, ধরেন এটাও বুমেরাং হইব, আপনি কনফার্ম থাকেন। তারপরে এই যে রাজনৈতিক দল যে আবার করতে যাইতেছে, এইটাও ধরেন বুমেরাং হইব। মানে আমি এর লিগেই কইতেছি যে অ্যাকচুয়ালি এখন আমগো কিছুই করার দরকার নাই, নাকে খাঁটি সরিষার তেল লাগাইয়া ঘুম দেন, কোনো সমস্যা নাই। এই হলো প্রাথমিক আলোচনা আজকের। তো
আসেন এবার আমরা একটু দেখি যে আসলে আমাদের কেন কোনো টেনশন নাই। মানে ওই যে যারা টেনশন করতেছেন, আসলে আপনাদের টেনশন করার দরকার নাই। কেন নাই? আসেন এটা আমরা একটু দেখি। শোনেন ভাইজান, সৌদি আরব থেকে মুস্তফা ভাই লিখছেন, উনি রাজনীতি করুক, আমাদের আপত্তি নাই। হিরো আলম বাংলাদেশের রাজনীতি করছে, অন্যরা ওনার দালালেরা ডেস্টিনির চেয়ারম্যান বলে বেড়ায় কেন? সাবেক চেয়ারম্যান বলতে পারে না? ডেস্টিনি গ্রুপ কি ওনার বাপ দাদার কাইল্লা সম্পদ নাকি? আসলে হয়েছে কি মোস্তফা ভাই, ওই যে আমি আমার আলোচনায় আপনি বুঝতে পারবেন যে আসলে এগুলো কেন করতেছে তারা। হিরো আলমের রাজনীতিতে যে অবস্থা হয়েছে না, এর চেয়ে আরও দুর্দশা হবে এই দালাল গোষ্ঠীর। আপনারা জাস্ট ওয়েট করেন, আমি আলোচনায় আসতেছি, পুরো আলোচনা শুনলে আপনারা আশা করি মজা পাইবেন আর কি। তো যেই কথাটা কইতেছিলাম, মানে রফিকুল আমিনের যে কোনো পদক্ষেপ যাচাই করবেন সংশ্লিষ্ট বিদ্যমান আইন দিয়া, তাইলেই আপনার হিসাব দেখবেন একেবারে ফকফকা। একটা উদাহরণ দেই, যেমন যে সর্বশেষ ডিএমসিএসএল এর একটা নির্বাচনের যখন তামাশা চলতেছিল, তখন আমরা সমবায় আইন নিয়ে একটু আলোচনা করছিলাম না? এবং সমবায় আইনের সার্বিক বিষয়গুলো আলোচনা করার পরে আপনারা কিন্তু তখন বুঝতে পারছেন যে আসলে এই নির্বাচন বা সেই যা যা করতেছে এগুলো সবই হলো নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত, এবং এই সকল কারণে এই যে কার্যক্রম মাল্টিপারপাসের, এটাও দেখবেন সাস্টেইনেবল হবে না, জাস্ট ম্যাটার অফ টাইম। তো সেই সময় যেহেতু আমরা সমবায় আইন কপসাইছিলাম, তো আজকে যেহেতু রাজনৈতিক দল এবং নির্বাচন কেন্দ্রিক আলোচনা, তাহলে আসেন আজকে আমরা একটু নির্বাচন কমিশন কেন্দ্রিক আইনটা একটু কপসাই। আচ্ছা চলেন একটু আইন কপসামো। আমি তো আপনাকে আগেই কইছি, এই বেকুবের গোষ্ঠী সৌদি আরব থেকে দেলোয়ার শিকদার লিখছেন কি, ওনার মাথায় মাল উঠে গেছে তাই শান্তিতে থাকতে পারেনি। ভাই, পাবলিকের ডলা খাওয়ার ভয় উঠলে মানুষের মাথা তো মাল উঠবই, বুঝলেন না? আমি আলোচনা করতেছি, করলে আপনারা বুঝবেন যে আসলে কে হো রাহা হ্যায়। যাই হোক, যেটা কইতেছিলাম আর কি। তো আমরা আজকে চলেন একটু নির্বাচন কেন্দ্রিক আইন কপসাই। আজকে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদের একটা আলোচনা করব। চলেন। পাবনার ফিরোজ মাহমুদ ভাই লিখছেন, ডেস্টিনির সম্পদ কুক্ষিগত করার জন্য রাজনীতিতে আসছে। এই সুযোগটা সে পাবে না, ডেস্টিনির সম্পদ কুক্ষিগত করার সুযোগ রফিকুল আমিন পাবে না, কিন্তু যেই জিনিসটার জন্য সে রাজনীতিতে আসতে চাইতেছে সেটা হলো নিজের পিঠ বাঁচানোর জন্য আর কি। যাই হোক, এটা আমি আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন আর কি। তো আসেন আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদ আমরা একটু পড়ি, দেখি নির্বাচন কেন্দ্রিক ইস্যু নিয়ে এখানে কি বলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র পিএইচডি মনিরুল ইসলাম মনির আমাদের সাথে যোগ দিয়েছেন, ধন্যবাদ। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের যে ধারা, মোহাম্মদ শাকিল হাসান লিখছেন, আগে ট্রেনিং করতাম, আমাদেরকে শিখাইতো, হ্যাঁ কত কিছু তো সেটা, এখন রাজনীতিতে নামছে। হ্যাঁ, যাই হোক, এটা নিয়ে আমি আরও কিছু মজার একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে, যেহেতু আপনারা একজন কমেন্ট করছেনই। গত এক সপ্তাহের কিছু হালকা ধারণা আপনাকে দিই। আমার তো ধরেন টুকটাক বিভিন্নভাবে, আনোয়ারুল আজিম লিখছেন, আরও একটা সুন্দর কথা লিখছেন যে রফিকুল আমিন আগামী সরকারের মেনন বা ইনু হতে চায়। মেনন ইনু হওয়ারও যোগ্যতা নাই, কি হইব এটা যে হিরো আলমের জায়গাতেও যাইব না, হিরো আলমের চেয়ে আরও বাজে অবস্থা হইব। দেখেন, আমি আলোচনায় গেলেই বুঝবেন আর কি। তো যাই হোক, আসেন আমরা একটু আইন চলে যাই। নির্বাচন কেন্দ্রিক আইন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদ, ওইটা আসেন আমরা একটু দেখি এখানে কি বলা আছে। এখানে বলা আছে, শিরোনামটা কি, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্যতা সংক্রান্ত বিধান। মানে আপনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হইতে পারবেন না, অযোগ্য বলিয়া বিবেচিত হইবেন কি কি কারণে। আসেন সেটা আমরা একটু দেখি। ১ নাম্বার,
কোনো ব্যক্তি যদি আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলিয়া বিবেচিত হয় বা ঘোষিত হয়, অপ্রকৃতিস্থ বুঝছেন তো, পাগল আর কি। তো রফিকুল আমিনের ইদানিংকার কাজকর্ম সব কিছু মিলে ব্যক্তিগতভাবে তারে আমার মানসিক ভারসাম্যহীনই মনে হয়। স্বাভাবিক কোনো কাজকর্ম সে করতেছে বলে আমার মনে হয় না, কিন্তু তারপর আদালত যেহেতু আর হ্যাঁ পাগল কয় নাই, তাহলে ধরেন এই ধারা থেকে তো হ্যাঁ বেঁচে গেল। আচ্ছা ধরেন এটা গেল। আচ্ছা, সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্যতার সংক্রান্ত যে বিধান, সেই বিধানের ক্ষেত্রে দ্বিতীয় যে ধারাটা আছে সেটা কি? ধরেন কোনো ব্যক্তি যদি দেউলিয়া ঘোষিত হইবার পরে দায় হইতে অব্যাহতি না পাইয়া থাকেন, এটা হইল নির্বাচনে প্রার্থিতা না পাওয়া বা প্রার্থীর অযোগ্যতা হওয়ার আরও একটা বিধান। কি সেটা? মানে কোনো ব্যক্তি যদি দেউলিয়া ঘোষিত হইবার পরে দায় হইতে অব্যাহতি না পাইয়া থাকেন। আসেন এটা আমরা আরেকটু দেখি। সর্বশেষ যে মানে সার্বিক রিপ্রেজেন্টেশন মাল্টিপারপাস রায়টায় সব মিলিয়া আমি যতটুক আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুক জানি, বর্তমান যে সিচুয়েশন, নাম্বার 1, রায়ের মানে সামষ্টিক হিসাবে এই মুহূর্তে 2000 লিমিটেড বা ডেস্টিনি 2000 লিমিটেডের রফিকুল আমিনের যে শেয়ার আছে, এই রায়ের মধ্যে কিন্তু এটা বলা আছে ওই শেয়ার বিক্রি কইরা এবং তার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি সহ যা যা আছে এই সব কিছু স্টেক হোল্ডারদের দায় দেনা পরিশোধের নিমিত্তে এগুলো সব রাষ্ট্রীয় অনুকূলে চলে গেছে। তাইলে সেই হিসাবে অ্যাকচুয়ালি উনি তো দেউলিয়াই, সে তো দেউলিয়াই। চাঁপাইনবাবগঞ্জের মনির ভাই লিখছেন বিগত সময়ে জেলখানায় কমিশন বাণিজ্য করছে আর রাজনীতিতে এসে নমিনেশন বাণিজ্য করতে চাইতেছে। ভালো কথা বলছেন, ভালো কথা বলছেন, রাইট। অবশ্যই নমিনেশন করার সুযোগ সে পাইব না। আরেকজন লিখছেন উনি রাজনীতিতে এসে ডেস্টিনির মানে সমস্যা আরও বাড়াচ্ছে। কথা সত্য, অবশ্যই ডেস্টিনির কিছু হবে না, হেতের কোয়াল হেতেই খাইলে অবস্থা হইব। যাই হোক, যেটা বলছিলাম, তাইলে রায় অনুসারে তার যে অবস্থা, আইনত অ্যাকচুয়ালি ডেস্টিনি 2000 লিমিটেডের যে শেয়ারের মালিকানা ওনার ছিল সেটাও ওনার নাই। ইভেন আমি যেটা শুনলাম ওই যে 2000 লিমিটেডের যে বিজনেস সেন্টার, এটাও তো তার একটা সম্পদ, এইটার মালিকানাও নাকি এখন তার নাই। তার মানে সব কিছু মিলাইয়া অ্যাকচুয়ালি ডেস্টিনির অফিসিয়ালি কোনো অথরিটি এবং কোনো ধরনের কিছু ক্লেম করার মতো অবস্থায় রফিকুল আমিন নাই। তাইলে এই এক হিসেবে তো তাইলে দেউলিয়াই তো, এবং এই দায় থেকে তো অব্যাহতি উনি পায় না। এই যে ট্রি প্ল্যান্টেশন মাল্টিপারপাস এইগুলোর যে দায়, এই দায় থেকে কি অব্যাহতি পাইছে? পায় নাই। আদালতে আপিল করছিল, আপিল করার পরে এই সাজা যেটা অর্থদণ্ডটা শুধু কি হয়েছে, স্থগিত হয়েছে, মানে মৌকুফ না কিন্তু মানে স্টে করাইছে আর কি আপিল করাইয়া। তাইলে এই দায় থেকে অব্যাহতি যদি না পায় তাইলেও এখানে নির্বাচনে প্রার্থী হওয়া কি না সম্ভব না। আচ্ছা, আরো কি আছে? কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন, অর্থাৎ যদি কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেন, তাহলে তিনিও নির্বাচনে প্রার্থিতার অযোগ্য বলিয়া বিবেচিত হইবেন। তো আমগো এই যে রফিকুল আমিন সাহেব এই যে রাজনীতি শুরু করতে যে যাইতেছে, কানাডার নাগরিক না, দ্বৈত নাগরিক না, গেল এটা। দাঁড়ান, কথা আরো আছে, আরো আছে, আরো আছে। পরবর্তী পয়েন্ট, কোনো ব্যক্তি যদি নৈতিক স্খলনজনিত কারণে কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া, সোহেল রানা ভাই লিখছেন রাজশাহী থেকে, কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যেটা কইতেছিলাম, কোনো ব্যক্তি যদি নৈতিক স্খলনজনিত কারণে কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া ন্যূনতম 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তি লাভের পর
5 বৎসর কাল সময় অতিবাহিত না হইয়া থাকে, তাহা হইলে সংশ্লিষ্ট প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য বলিয়া বিবেচিত হইবেন। তাইলে আপনি দেখেন তো, এই যে ফৌজদারি অপরাধে ন্যূনতম 2 বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে, রফিকুল আমিন তো ফৌজদারি অপরাধে 12 বছরের সাজা খাটা আসামি। তার মুক্তি লাভের পর 5 বছর অতিবাহিত হয়েছে। তাইলে রফিকুল আমিনের মুক্তির পর 5 বছর অতিবাহিত না হওয়ার আগ পর্যন্ত সে তো নির্বাচনে প্রার্থিতা পাওয়ারই যোগ্য না, মানে অযোগ্য। তাইলে আপনি কন নির্বাচনে প্রার্থিতা এর পক্ষে পাওয়া সম্ভব? সম্ভব না, সম্ভব না। এবার আসেন আরেকটু পূর্বের বিষয়টা আবার একটু আমরা আলোচনা করি। কি 1 নম্বর যেটা কইছিলাম, যে কোনো ব্যক্তি যদি আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষিত হয়, তো ধরেন সে তো আর পাগল বলিয়া আদালত কর্তৃক ঘোষিত হয় নাই, আচ্ছা ধরেন এখানে সে মাপ পেয়ে গেল। কোনো ব্যক্তি যদি দেউলিয়া ঘোষিত হইবার পরে দায় হইতে অব্যাহতি না পেয়ে থাকেন, তাহলে এখানে তো দেউলিয়া এবং দায় হইতে তো সে অব্যাহতি পায় নাই। ট্রি প্ল্যান্টেশন, মাল্টিপারপাসের টাকা টোকা এইগুলার যে এই দায়, এটা শোধ হইছে? হয় নাই। 3 নম্বর, কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন এবং দ্বৈত নাগরিকত্ব অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেন, তাহলে এখানে এই যে তার যে দ্বৈত নাগরিকত্ব আছে কানাডার, এই দ্বৈত নাগরিকত্বের কারণেও কি তার নির্বাচনে প্রার্থিতা এটা অযোগ্য না? ধরেন এরপরে আর কি কি আছে, কোনো ব্যক্তি যদি নৈতিক স্খলনজনিত কারণে কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া ন্যূনতম 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, তো হ্যাঁ তো হয়েছে 12 বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাজা খাটা আসামি, তো এর পক্ষে আপনার এটা সম্ভব। তারও আবার শর্ত কি আছে, যে মুক্তি লাভের পরবর্তী 5 বছর পর্যন্ত অতিবাহিত না হইলে ওই ব্যক্তি নির্বাচনের কোনো প্রার্থিতা পাওয়ার যোগ্যতা ওনার থাকবে না, অযোগ্য বলিয়া বিবেচিত হইবে। তাহলে এবার সামগ্রিক বিষয় এবার আপনারা চিন্তা করে দেখেন, বিদ্যমান আইনে রফিকুল আমিনের পক্ষে নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব না, সম্ভব না। তো এটা কি হ্যাঁ জানে না? আমাদের ময়মনসিং থেকে কিরণ ভাই বলছেন, চলেন হালকা মুইতা রাজনীতি করা শুরু করি। মাফ করবেন, ভাষার মধ্যে না, ভাষার মধ্যে কি এই যে এই ধান্দাবাজি শুরু করছে, এখন পিঠ বাঁচানির লেগে এখন রাজনীতি শুরু করছে, আমার টাকা টোকা যাতে ফেরত দেওয়া না লাগে এগুলা শুরু করছে, তো এখন আবার ভাষা ভূষা কি আবার। একজন লিখছেন ইঞ্জিন সহিত তো লাইভে আহে না, সমস্যা নাই, হোক লাইভে হোক, সমস্যা নাই, আমরা তো অপেক্ষায় আছি, লাইভে হোক, সমস্যা নাই। আচ্ছা তাহলে দেখেন, এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, এই সার্বিক প্রেক্ষাপট মিলাইলে রফিকুল আমিনের পক্ষে নির্বাচনে প্রার্থিতা হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা কিন্তু নাই, এবং নির্বাচনে প্রার্থিতা হওয়ার সবগুলো পয়েন্ট হিসাব করলেই কিন্তু সে অযোগ্য, এবং তার পক্ষে নির্বাচনে প্রার্থিতা করা সম্ভব না। তো এটা সে জানে না? জানে, সব জানে। তাহলে তারপরেও সে এসব করতেছে কেন? কারণ তার উদ্দেশ্য আসলে নির্বাচন করা না, তার উদ্দেশ্য হইল রাজনীতি করে না, তার উদ্দেশ্য হইল পিঠ বাঁচানো। তো এই যে এই আইনের এই সামগ্রিক বিষয়গুলো, এগুলা তো রফিকুল আমিন জানে, কিন্তু তার যে বেকুব অনুসারী আছে না, মরিদ, যে মুরগি, যেগুলারে মুরগি বানায়, মুরগি কিছু আছে না যেগুলা ঘুরে এখনো ঘুরতেছে, যেগুলা এইগুলো তো বেকুব, মূর্খ, এগুলো তো আর এইসব জানে না, যার কারণে ওই যে পীরে যেটাই কয়, এই মরিদ এগুলাই লুঙ্গি খিলান আছে। অ্যাকচুয়ালি এই যে নির্বাচন তামাশা, এই যে রাজনৈতিক দল গঠন, আমিও আর একটা জিনিস দেখলাম, যে এরা এখন কি কইতেছে, দেশ গঠন করবে, দেশ গঠন। আরে বেটা, আরে ভাই, হেরা তো হুগামাইরেই কুল পায় না, দেশ গঠন করব কি? ওই যে কয়েকদিন আগে একটা অডিও শুনছেন না, দেখলাম, মানে ওই যে এই যা তা কইয়া রফিকুল আমিন গাইলাইতেছে, হুগামার মানে হুগামার বউ এই করবো সেই করবো কইতেছে, শুনেন নাই? তো এরা তো দেশ গঠন করব বলে, হুগামাইরা কুল পায় না, দেশ গঠন। আসল কথা হইলো কিন্তু দেশ গঠন না, আসল কথা হইলো নিজের পিঠ বাঁচন। মানে ওই যে বিনিয়োগকারী টাকা টোকার লেগা যদি ধরে, তো পিঠ বাঁচানোর উদ্দেশ্যটা কি? পিঠ বাঁচাইতে গেলে তো একটা ঢাল লাগবো, এই ঢালটা হইতেছে কি? এই যে রাজনীতি। মানে ধরেন এখন রাজনৈতিক দলটল কইরা
এরপর ধরেন কেউ টাকা টুকা ফেরত চাইতে গিয়ে সমাবেশ করতে গেলে কইব যে আমার রাজনৈতিক প্রতিপক্ষ, আমার রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এদেরকে মাঠে নামাইছে। হের পলিসি বুঝছেন? তা আমরা তো ধরেন এই যে হের যে বেকুব, আমরা তো এইগুলোর মতো বেকুব না, আমরা তো এইগুলো তো বেকুব না। ও মাকসুদ ভাই বলছেন ভাই পোস্ট করলে চামচারা মামলার হুমকি দেয়। মামলা তো ওরা এখনো দেখে নাই। মামলা ওদের মানে এই মুরব্বীরা নিষেধ করছে, উল্টাপাল্টা কইতে লেগে আর কিছু কইলাম না। ওই ও মামলার ওরা দেখছেটা কি, ওগো আইতেছে দিন আইতেছে, যাই হোক দেখবেন। শহীদুল ইসলাম খোকন ভাই সুন্দরগঞ্জের গাইবান্ধা থেকে লিখছেন নির্বাচনে অংশগ্রহণের আচরণবিধি দিয়ে বাম্বু ফাটাই দেন। হ, এটাই তো কইলাম যে আসলে নির্বাচনে অংশগ্রহণের জন্য যা যা দরকার এই আইন অনুযায়ী অ্যাকচুয়ালি সে নির্বাচনে প্রার্থিতা হওয়ারই যোগ্য। নির্বাচন তো পরের বিষয়, প্রার্থিতা হওয়ারই জন্য সে অযোগ্য। তাইলে ওই যে উদ্দেশ্য কি, নির্বাচন দেশ গঠন করব, এই করব সেই করব, সুস্থ ধারার রাজনীতি, হ্যান ফ্যান, এগুলো সব হইল বাকওয়াস। মূল উদ্দেশ্য হইল এই রাজনৈতিক প্রপাগান্ডা এসব দিয়া ভুজুং বাজুং দিয়া তার যেই দালাল যেগুলার কাছ থেকে টাকা টোকা নিছে এগুলারে ঠান্ডা রাখা, আর বিনিয়োগকারীর চাপে টাকা টোকা ফেরতের যদি কোনো ঝামেলা হয় এগুলো থেকে পিঠ বাঁচানোর লেগা এই রাজনীতিটা হয়েছে হ্যার এখন হাতিয়ার ঢাল। বুঝছেন? এবার আসেন পরের আলোচনায় যাই। একটা ছোট্ট উদাহরণ দিই আপনার করে। এই যে হামিম গ্রুপের যে চেয়ারম্যান একে আজাদ, উনি গত নির্বাচন করছে না? তো এই একে আজাদের নির্বাচনের আগে কি এরকম হয়েছে যে নতুন রাজনৈতিক দল নিয়ে আসতেছেন একে আজাদ বা হামিম গ্রুপে হাইলাইট কইরা একে আজাদ কি রাজনীতিতে আসছে? আসে নাই। তার মানে একে আজাদ উনি রাজনীতিতে আসলেও হামিম গ্রুপকে পলিটিক্যাল ফরমেশনের বাইরে রাখছে। অথবা ধরেন সালমান এফ রহমান, বেক্সিমকর সালমান এফ রহমান যে রাজনীতি করছে, হ্যাঁ কি কখনো এরকম করছে যে রাজনীতি এবং রাজনৈতিকভাবে এখন এমপি হইলেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, এসব কইছে কখনো? তার মানে সালমান এফ রহমানও তার ব্যবসায়িক কার্যক্রম যেটা সেটাকে আলাদা রাখছে। কিন্তু এই যে গত 1-2 দিন ধরে বিশেষ করে আমরা দেখতেছি এই যে সে এবং তার দালাল এবং তার চামচা দালালের বাচ্চাগুলা এগুলা প্রচারণা করতেছে যে নতুন রাজনৈতিক দল করতেছেন ডেস্টিনির রফিকুল আমিন। মানে দেখেন নাম ভাঙিতেছে কি এর, ডেস্টিনির। হ্যাঁ তো এখন ডেস্টিনির কিছুই না, তার শেয়ার বাজেয়াপ্ত। ডেস্টিনি 2000 লিমিটেড তার যে শেয়ার, শুধু এই ডেস্টিনির না, মানে বাংলাদেশের যত মূলধনী ফার্ম আছে যেখানে তার যত শেয়ার থাকুক না কেন এগুলো সব কিন্তু কি বাজেয়াপ্ত কইরা স্টেক হোল্ডারদের টাকা ফেরতের জন্য এটা বাজেয়াপ্ত করা হয়েছে। তো এরকম হিসাবে সে তো এখন ডেস্টিনির অ্যাকচুয়ালি অফিসিয়ালি কোনো দায়িত্বে নাই, কিন্তু দেখেন ব্যবহার করতেছে ডেস্টিনি। হ্যাঁ কি ডেস্টিনির নতুন রাজনৈতিক দল করতেছে। তাহলে মূল উদ্দেশ্যটা বুঝতে পারছেন? তার মূল উদ্দেশ্যটা হলো রাজনীতি করা না, তো মূল উদ্দেশ্যটা হলো এই ডেস্টিনির এই সাইনবোর্ডটাকে ব্যবহার কইরা একটা হাইপ তৈরি করা এবং তার যে বেকুব দালাল যেগুলোর কাছে টাকা টুকা নিছে এগুলারে ম্যানেজ করে ঠান্ডা করে রাখা। আর বিনিয়োগকারীরা টাকার লেগা প্রেশার দিতে গেলে যদি ঝামেলা হয় তাহলে ওটার লেগা পিঠ বাঁচানো হিসেবে এই রাজনীতিটারে ঢাল হিসেবে ব্যবহার করা। দ্যাটস ইট। তো আসেন যে আলোচনায় ছিলাম এবার ওই আলোচনায় যাই। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে গত 3 মাসের কার্যক্রমের এই মুহূর্তে আইসা রফিকুল আমিনের আলাপ আলোচনায় টাকা টোকা ফেরতের কোনো আলাপ আছে? আর এখন টাকা ফেরতের কোনো আলাপ কিন্তু নাই, সব কিন্তু শেষ। মানে ট্রি প্ল্যান্টেশনের হেরা একটা কথা কয় যে ধরেন মাল্টিপারপাস আর ট্রি প্ল্যান্টেশনের টাকার ক্ষেত্রে নাকি আদালতের নির্দেশনা আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো কথা। মাল্টিপারপাস আর ট্রি প্ল্যান্টেশনের ক্ষেত্রে না হয় আদালতের নির্দেশনা আছে, ওকে, মেনে নিলাম। যদিও আদালত কিন্তু সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিছে, তারপরে ধরেন যুক্তির খাতিরে হের কথা মেনে নিলাম যে ট্রি প্ল্যান্টেশন এবং মাল্টিপারপাসের ক্ষেত্রে আদালতের নির্দেশনা লাগবে, ওকে, ভালো। তো কোশেয়ার যে নেওয়া হয়েছিল এই কোশেয়ারের সুরাহা করতে গিয়ে আদালতের নির্দেশনা লাগবে, এটার সুরাহা হইতেছে না কেন? প্রজেক্ট 100+ বাবদ টাকা নিছিল না? প্রজেক্ট 100+ এটা কোনটা জানেন তো? 13, 14, 15 দিকে আপনারা যারা ছিলেন বা আছেন বুঝবেন। ওই যে কইছিল যে আপনারা আমার এখন যেই টাকা দিবেন জামিনের লেগে আমি বের হওয়ার পরপরই এটা কিন্তু যা দিবেন তার ডাবল পাইবেন। ওইটা ছিল প্রজেক্ট 100+, মানে 100, 200, 500, 1000 যে যত পারেন। তো এই প্রজেক্ট 100+ এর কোনো সমাধান করতে গিয়ে আদালতের নির্দেশনা দরকার আছে? নাই। তাহলে এটা সমাধান করতেছে না কেন?
তারপরে ধরেন এই যে সুপার হিরো যে টাকা নিয়েছিল 100 টাকায় 1800 টাকা, মনে আছে আপনাকে? 100 টাকায় 1800 টাকা লাভ দিব, ভুয়া এবং বাটপারি ধান্দাবাজি প্রজেক্ট। এইটার সাথে কি আদালতের নির্দেশনার কোনো সম্পৃক্ততা আছে? এটার কোনো সুরাহা করতেছে না। তারপরে ধরেন ওই যে ডোরা আরডিসি বাবদ যে ওই যে ডিটুকে অ্যাসোসিয়েটস বক্কর চক্কর করে যে টাকা নিয়েছিল, আমার কাছে এরকম একদম লিস্টেড মানে বেশ কিছু ডাটা আছে যে যারা আরডিসিতে ধরেন কেউ 50,000 দিছিল, প্রোডাক্ট পায় নাই, কেউ 1 লাখ দিছিল, ওই যে ওই ডিটুকে অ্যাসোসিয়েটসের কথা কইতেছি, তাও কেউ 2 লাখ দিছিল, প্রায় প্রোডাক্ট পাইছে ধরেন 1 লাখ, আরও 1 লাখ বাকি আছে। তাহলে এগুলোর সুরাহা করতে গিয়ে আদালতের নির্দেশনা দরকার আছে? এগুলোর সমাধানের কোনো আলোচনা তার মুখে আছে? নাই। তারপরে ধরেন আপনার যে স্বপ্ন শহরে যে টাকা নিয়েছিল, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হ্যান ত্যান বাড়ি বানাইব, এই যে হাউজিংয়ে যে টাকা নিয়েছিল, এগুলোর কোনো সুরাহা করতে গিয়ে আদালতের নির্দেশনা দরকার আছে? নাই। এগুলোর সুরাহা করতেছে। এবং দেখেন গাছ বিক্রির টাকা আরেকটা মজার ব্যাপার, 16 সালে যখন আদালত রায় দিছিল যে 2800 কোটি টাকা জমা দিলে তার জামিন হইব, তখন কিন্তু অনেক বিনিয়োগকারীর কাছ থেকে কিন্তু গাছও বিক্রি করছে, যে আচ্ছা ঠিক আছে গাছ তো বিক্রি করতে পারতেছে, মানে বিক্রি করে টাকা জমা দিতে গেছে আদালত, তো আপনারা তাহলে কিছু গাছ কেনেন। এরকম করে 25,000 প্যাকেজ, একটা প্যাকেজের দাম 25,000, এরকম করে কিন্তু অনেক মানুষের কাছ থেকে কিন্তু টাকা নিছে। তো পরে কি আর গাছ বিক্রি হয়েছে? এই যে দেখেন, এই যে এত 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 টাকা নিছে, এই টাকা ফেরতের কোনো আলাপ আছে? মানে টাকা ফেরতের কোনো আলাপ কিন্তু নাই। এখন কিন্তু টাকা ফেরতের কোনো আর আলাপ নাই, রাজনীতিতে চলে গেছে। বুঝেন বিষয়টা? রিলেট করতে পারেন বিষয়টা? আচ্ছা আসেন, তো আসল কথা কি? হেরা কইতাছে দেশ গঠন, আসলে হইল নিজের পিঠ বাঁচন। বুঝতে পারছেন? যাই হোক, তো ওই তার যে আসোদা বেকুব অনুসারী যেগুলো আছে, এগুলো তো বেকুব আর মূর্খ, এগুলো তো এসব বুঝে না। এগুলো যেমনি নাচাইতেছে এগুলো এমনিই নাচে। নির্বাচন, প্রার্থিতা, এগুলো আসলে কোনোটাই আসলে তার উদ্দেশ্য না, কারণ সে জানে বিদ্যমান আইন অনুযায়ী তার পক্ষে এগুলো সম্ভব না। তাহলে কি করতেছে? এগুলো কইরা জাস্ট ওই যে একটু লাইমলাইটে থাকা, একটু হাইপ তোলা, আর ওই তার এই বেকুব যে মুরগিগুলো আছে এগুলারে ঠান্ডা রাখা, এবং এই বিনিয়োগকারীদের চাপ থেকে বাঁচার লিগা তদবির ফিকির করা আর কি। আর এখানে আরও কিছু তার দালাল আছে, ডায়মন্ডের মধ্যেও তার কিছু দালাল আছে 2-1টা। এগুলার ওই যে কিছু অডিও ক্লিপ টিপ তো দেখছেন আপনারা, এগুলো সামনে আইবো, আইবো সামনে আরও কিছু আছে, কাজ চলতেছে আর কি। যাই হোক, তাহলে এবার আসেন অন্য প্রসঙ্গে আসি। একটা পুরানা প্রসঙ্গই, আপনারা জানেন, এটা আমি অনেক সময় কইছি, এখনও কই। আপনারা তো জানেন যে আমার আবার একটা অভ্যাস আছে। কি অভ্যাস? সেটা এটা গুণটা আপনারা ভালো বলেন আর খারাপ বলেন, আমার আবার একটা অভ্যাস আছে, আমি চেহারা দেখলে বাপের নাম কয়ে দিতে পারি, বুঝছেন? তো এবার আসেন, আমি তাইলে একটু আমার অনুমান আপনাগুলোকে শেয়ার করি। চেহারা দেখলে যেহেতু বাপের নাম কয়ে দিতে পারি। দেখেন, এই যে গত 2-3 দিন ধরে এই যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশজনিত একটা বিষয় নিয়ে যে কার্যক্রম চলতেছে, মিরপুরের মনি ভাই ইলেকশনে বেকুব গোয়া মারানি খাওয়ার সময় আইতেছে, এটা অবশ্য আইতেছে, সামনে পাবলিকে টের পাইব আর কি। আচ্ছা যাই হোক, যেটা কইতেছিলাম, এই যে গত 2-3 দিন ধরে যেই প্রচারণা বা সামগ্রিক বিষয় ধ্যান চলতেছে, এই সব কিছুই কিন্তু একটা প্লটেড, মানে প্লট করা, পরিকল্পিত একটা অংশ। কিসের অংশ এটা পরিকল্পিত? আপনারা তো জানেনই যে আমি চেহারা দেখলে যেহেতু বাপের নাম কয়ে দিতে পারি। এটা হইতেছে আমার অনুমান, এটা হইতেছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট যেই অংশটা আছে, এই ফ্যাসিস্ট পুনর্বাসন প্রক্রিয়ার একটা প্লট হইতেছে এই যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। কেমনে? আসেন একটু ডিসকাস করি। দেখেন তো, এত বড় একটা ঘটনা ঘটতেছে, এটা নিয়ে ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ডের কোনো বিবৃতি আছে? কেন নাই? মানে বাংলাদেশে যে কেউ স্বাধীনভাবে রাজনীতি করতে পারে, এটা তার অধিকার আছে, কিন্তু যখন একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কাজটা করতেছে, সেই প্রতিষ্ঠানের যদি কোনো অফিসিয়াল বিবৃতি না থাকে, পক্ষে হোক আর বিপক্ষে হোক, তাইলে এটাকে কি আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল বলার সুযোগ আছে? একটা এক্সাম্পল দেই। ধরেন অফিসিয়ালি যদি একটা বিবৃতি থাকে যে হ্যাঁ, ধরেন অফিসিয়াল বিবৃতি একেবারে বোর্ডের পক্ষ থেকে যে আমরা দল গঠন করলাম রাজনৈতিকভাবে, তাহলে এটা অফিসিয়ালি বলা যেত হ্যাঁ, এটা ডেস্টিনির অফিসিয়াল রাজনৈতিক দল। ঠিক না? ঠিক না ভাই? এরকম কি কোনো বিবৃতি আছে? নাই। তার মানে এটা তো ডেস্টিনির অফিসিয়াল কোনো রাজনৈতিক দল না, এটা বলা যেতে পারে।
তাইলে এটা যদি ডেস্টিনির অফিসিয়াল রাজনৈতিক দল না হয়, তাইলে এটার বিরুদ্ধে অফিসিয়ালি কোনো বিবৃতি নাই কেন? হাইকোর্ট নিযুক্ত বোর্ডে যারা আছেন, বিশেষ করে আমগো চেয়ারম্যান সাহেব, অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার উদ্দেশ্যে কইতেছি, আপনি আমগো অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান, আপনারে সম্মান দিয়ে আমরা কথা কই, এখনও কইতেছি, বরং আপনারে কিন্তু আমরা ডিফেন্ড করি সব সময়। ওই যে ওই দালালের গোষ্ঠী যখন আপনারে কয় যে হ্যাঁ হইলো আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর, তখন আমরাই কিন্তু আপনার পক্ষে কথা কয়ে আপনারে ডিফেন্ড করি, আপনারে রক্ষা করি। কিন্তু আপনার ইদানিংকার সাম্প্রতিক কর্মকাণ্ডে আপনার প্রতি আমগো বিনিয়োগকারী হিসেবে আপনার প্রতি আমগো কিন্তু একটা ডাউট তৈরি হয়েছে, অভিযোগ, আপনারে অভিযুক্ত করতেছি না, কিন্তু আপনার প্রতি আমগো একটা সন্দেহ তৈরি হয়েছে। তো এই সন্দেহ দূর করার দায়িত্ব কিন্তু বড়ুয়া সাহেব এখন আপনার। কি সন্দেহ? আসেন এবার আমরা একটু আলোচনা করি। আপনার বোর্ডের যে আরো একজন আছেন জনাব ইকবাল জামান, উনি যে গণফোরামে আছে জানেন তো? তো উনি তো আওয়ামী লীগ করতো, উনি এখন গণফোরামে, তার মানে ওখানে যে পুনর্বাসিত হইতাছে। আপনি তো আওয়ামী লীগের ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন না? নতুন দলের ফাতেমা বিবি নিয়ে কোনো কথা আছে? কমো এটার লয় কথা কমো। আচ্ছা যাই হোক, যেটা কইতেছিলাম, বড়ুয়া সাহেব, আপনি তো ছাত্রলীগের রাজনীতি করতেন এবং আওয়ামী লীগের পক্ষে টকশো অনেক সময় করতেন না? তো আপনারে তো আওয়ামী দোসর বা ফ্যাসিস্টের দোসর কইয়া অনেকে ওই যে দালালের গোষ্ঠী, হেরা তো আপনারে আক্রমণ করতো বা করে। তো আমরাই তো বরং আপনার পক্ষে কথা কই, এবং আপনার পক্ষে কথা কয়ে আমরা কি কই যে না, ওনারা এই মানে ওনাকে আওয়ামী বা ফ্যাসিস্ট দোসর বলার সুযোগ নাই, দরকার নাই। কেন নাই? কারণ উনি ডেস্টিনির পক্ষে কাজ করতেছে, এই কথা কয়ে আমরা কিন্তু আপনারা ডিফেন্ড করি। তো আমরা অবাক হইলাম যে এই যে এত ঘটনা ঘটতেছে, ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ডের পক্ষ থেকে এটার কোনো অফিসিয়াল বিবৃতি নাই। কেন নাই? জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার উদ্দেশ্যে বলছি, তাইলে কি আমরা ধরে নিব এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সাথে আপনার সম্পৃক্ততা আছে? আমরা আপনারা এখনো অভিযুক্ত করতে চাই না। আপনি ফ্যাসিস্ট পুনর্বাসন প্রক্রিয়ার একটা গন্ধ তো আমরা পাইতেছি। এমনও তো হইতে পারে না যে এখানে একটা ঘুটু হইতেছে তলে তলে, আর এই মুহূর্তে ধরেন আওয়ামী লীগও আছে বিপদে, কোন একটা ডালপালা ধইরা তো এখন রাজনীতি করতে হইব। আবার রফিকুল আমিন আর তার এই বেকুব এই দালালের গোষ্ঠীও আছে বিপদে, পিঠ বাঁচাইতে হইব। তো আমি আর মামু আমরামরে খামু সিচুয়েশনটাও তো হইতে পারে। তো আমরা বিনিয়োগকারী হিসেবে জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আমরা আপনার কাছে জানতে চাই যে এই যে রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে ডেস্টিনির নাম ব্যবহার করা হইতেছে, এই ক্ষেত্রে ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ডের চেয়ারম্যান হিসেবে আপনার কোনো বিবৃতি আমরা এখনো কেন পাইলাম না? তাইলে এই যে আমরা আপনারে যে সন্দেহ করা শুরু করছি, আপনার পক্ষে এতদিন কথা কইলাম, কিন্তু এখন আবার আপনারে সন্দেহ করা শুরু করছি আমরা বিনিয়োগকারীরা, তাইলে এই সন্দেহ দূর করার দায়িত্ব জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার। এই সন্দেহ যদি আপনি দূর করতে চান, তাইলে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বিবৃতি আমরা দেখতে চাই, আপনার প্রকাশ্য অবস্থান আমরা দেখতে চাই। ডেস্টিনির নাম ভাঙাইয়া এই যে আমাদের ৪৫ লক্ষ মানুষের এই রুটি রুজির যেই অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এইটাকে রাজনৈতিক নাম ভাঙাইয়া যে আমাদের এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করা হইতেছে, এই ব্যাপারে আপনি হাইকোর্ট নিযুক্ত বোর্ডের চেয়ারম্যান কি ভূমিকা রাখছেন জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া? আপনি আমরা এলাম বিনিয়োগকারী, বুঝছেন? কিন্তু আমরা ধরেন ওই আমরা অনারেবল চেয়ারম্যানও কইতে পারি, আবার ঠাস করে অন্য কিছু কয়ে লেতে পারি, কইলাম না? আর আপনি সম্মানী মানুষ, মুরব্বীরাও নিষেধ করে খারাপ কথা না কইতে, লেগে কইলাম না আর কি। তো আমরা আপনার বিবৃতি চাই, আপনার এই ব্যাপারে আপনার সুস্পষ্ট অবস্থান আমরা জানতে চাই। আপনি বিদেশে বইয়া যেভাবেই হোক আপনি আজকের মধ্যে একটা সুস্পষ্ট বিবৃতি আম করে দিবেন যে ডেস্টিনির এই রাজনৈতিক দল যে হইতেছে এটার ব্যাপারে আপনার অবস্থান কি, আপনার সুস্পষ্ট
অবস্থান আমরা জানতে চাই। আর নাই তো আপনার প্রতি আমগো যে সন্দেহ তৈরি হইতেছে, এটা তো তৈরি হইবই, স্বাভাবিক। কারণ আপনি আওয়ামী ঘরানার, এবং আমগো এনএফসি কার্ড এবং আমগো ব্যাংক এই বিজনেসের স্টেটমেন্ট চালু থেকে শুরু করে সব কিছুর ব্যাপারেই তো সর্বশেষ একটা ওই যে জুম মিটিংয়ে আপনি কইছিলেন সব ওকে, এবং আমরাও তো ওই মিটিংয়ের ভিতরে ছিলাম, সরাসরি আমরা শুনছি। কিন্তু তারপরেও এই যে এই ব্যবসায়িক কার্যক্রম থেকে শুরু করে সার্বিক যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা শুরু করার ক্ষেত্রে কেন যেন এক ধরনের প্রতিবন্ধকতা আমরা দেখতে পাইতেছি। তাহলে এখানে আসলে তলে তলে কি কোনো ঘটু হইতেছে নাকি, আমরা একটু জানতে চাই। বিনিয়োগকারী হিসেবে আমরা এটা জানতে চাই। জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনি আমগরে এটা জানাইবেন। যেহেতু হাইকোর্ট আপনার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিছে, এই 45 লাখ লোকের রুটি রুজি এবং ভাগ্য এখন যেহেতু আপনার হাতে, তাহলে এটা আপনার জবাবের, আপনার কাছে জবাব চাওয়াটা এটা আমগো আইনি অধিকার, বুঝছেন নি? যেহেতু আপনি ব্যারিস্টার মানুষ, আইন আদালত তো আপনি ভালো বুঝেন, তো দয়া করে এটা একটু আমগরে ক্লিয়ার করেন আর কি। আমরা যেহেতু বুঝতেছি না যে রাজনৈতিক দল হইতেছে ডেস্টিনির নাম ভাঙাইয়া, এটা অফিসিয়াল না আনঅফিসিয়াল, এটা বোঝার লেগা আপনার এবং আপনাগো সুস্পষ্ট অবস্থান বিনিয়োগকারী করে জানান, আজকের মধ্যে জানান। যদি না জানান তাইলে বুঝবো যে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ক্ষেত্রে আপনাগো ইন্ধন আছে, এই সন্দেহ আমরা করতেই পারি। তো সন্দেহ দূর করার দায়িত্ব এখন হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতে, আরও বিশেষ করে আমগো চেয়ারম্যান সাহেব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার হাতে। আশা করি আপনি এই ব্যাপারে আপনার সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করবেন। আর এই ব্যাপারে আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যারা আমাদের শেয়ার হোল্ডিং ডিরেক্টর সহ যারা শেয়ার হোল্ডিং ডিরেক্টর আছেন, তারা আপনাকেও সুস্পষ্ট অবস্থানও আমরা জানতে চাই। আর শেয়ার হোল্ডার হিসেবে আমরা যারা বোর্ডে নাই কিন্তু কার্যক্রমের সাথে সহযোগিতা করতেছেন, যেমন আমাদের অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন, গতকালকে ওনার আমরা একটা পোস্টের মাধ্যমে স্পষ্ট বিবৃতি আমরা পেয়ে গেলাম যে অ্যাকচুয়ালি এই রাজনৈতিক দল গঠনের এই সামগ্রিক বিষয়ের সাথে ওনার কোনো সম্পৃক্ততা নাই, এবং আরও অনেক পিএইচডি আরও অনেক সিনিয়ররা কিন্তু তাদের অবস্থান কিন্তু ব্যক্ত করতেছেন এবং নিজেদের অবস্থান কিন্তু সুস্পষ্ট করতেছেন। তো অফিসিয়ালি হাইকোর্ট নিযুক্ত বোর্ডের অবস্থানটা মানে কেন এখনো সুস্পষ্ট হইল না, এটা আমরা জানবার চাই। এইটা যদি সুস্পষ্ট না করা হয় তাইলে আপনাগো প্রতি আমগো যে সন্দেহ যে ওই যে ফ্যাসিস্ট পুনর্বাসনের প্রক্রিয়া আপনারা চালাইতেছেন, তাহলে ওই সন্দেহটাই কিন্তু পরবর্তীতে অভিযোগে রূপান্তরিত হইতে পারে। চেয়ারম্যান সাহেব প্রশান্ত ভূষণ বড়ুয়া সহ হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সবার উদ্দেশ্যেই কইতেছি, আপনারা আমগো বিনিয়োগ, আমরা যারা বিনিয়োগকারী, আমগো বিনিয়োগ ফেরতের দায় আপনাকে উপরে, আমগো কর্মসংস্থান ফেরতের দায় আপনাকে উপরে। হাইকোর্ট 173/22 মাধ্যমে আপনাকে এই দায় দিছে, এই দায় শোধ করার দায়িত্ব আপনাকে। তো আমরা অপেক্ষায় রইলাম, হাইকোর্ট নিযুক্ত বোর্ডে যারা আছেন আপনাকে এই ব্যাপারে সুস্পষ্ট অবস্থানের পক্ষে আমরা রইলাম। আপনাকে সুস্পষ্ট অবস্থান আমগরে জানান। ধন্যবাদ। এমদাদ ভাই লিখছেন রফিকুল আমিনের রাজনীতি আওয়ামী লীগের পুনর্বাসনের প্রস্তুতি। হ্যাঁ ভাই, আমি ওইটাই মানে আমারও তাই মনে হইতেছে আর কি। মানে এই এক শয়তান আর এক শয়তানের ঘাড়ে চাইপা এখন একটা আরেকটারে মানে ব্যাক টু ব্যাক হ্যান্ড খাইলা এগুলো এখন পিঠ বাঁচাইতে চাইতেছে আর কি। যাই হোক, আমরা তো আমগো অনারেবল চেয়ারম্যান হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যিনি আছেন জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, জনাব ইকবাল জামাল উনি নাকি আবার গণফোরামে যোগ দিছে শুনলাম। মজা কিচ্ছা কাহিনী কত হইতাছে। তারপরে যে আমগো হাইকোর্ট নিযুক্ত বোর্ডের শেয়ার হোল্ডিং ডিরেক্টর সহ যারা আছেন, আপনারা অফিসিয়ালি আমগরে আপনাকে অবস্থান জানান। এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ব্যাপারে আপনাকে সুস্পষ্ট অফিসিয়াল অবস্থান কি এটা দ্রুত আমগরে জানান, আজকের মধ্যেই জানান। আমরা অপেক্ষায় রইলাম। নাই তো আমগো যে সন্দেহ আছে এই সন্দেহ বাড়তে থাকবো, এবং বিনিয়োগকারী হিসেবে আমগো এই সন্দেহ একসময় যদি অভিযোগে রূপান্তরিত হয় তাইলে তো আমগো যা করার আমরা করুম। যাই হোক, আমরা আবারও কইতেছি, আমরা আপনি করে করতেছি না, আমরা আপনি করে
সন্দেহ করতেছি না আর কি, মানে অভিযুক্ত করতেছি না, একটু একটু সন্দেহ করতেছি আর কি। তো এই সন্দেহটা দূর করার দায় যেহেতু আপনি গো, দয়া করে এই দায়টা দূর করেন, আমাকে ওই সন্দেহটা দূর করেন, এটা এই দায় আপনি গো, ঠিক আছে? তো এবার আসি এই রাজনৈতিক দল গঠনের ব্যাপার নিয়ে অনেকেই জিজ্ঞাসা করতেছেন, ভাই এখন কি হইব, বাল হইব, বাল কি হইব? ভাই আমি একটা কথা কই আপনাকে, শোনেন, ঘোড়ার ডিম হইব, ঘোড়ার ডিম। তবে আমি বেসিক্যালি চাই রাজনৈতিক দলের আত্মপ্রকাশটা ঘটুক। কেন চাই জানেন? ওই যে শুরুতে কি কইছিলাম, নেভার ইন্টারাপ্ট ইউর এনিমি হোয়েন ইজ মেকিং এ মিস্টেক, ওই যে নেপোলিয়নের ওই কথাটা। আচ্ছা, কেন আমি চাই এটা, যে রাজনীতিতে আসুক, আত্মপ্রকাশ করুক, আনুষ্ঠানিকভাবে আসুক? কেন চাই জানেন? কারণ এতদিন এই দালালের গোষ্ঠীরে ঘাড়াইছে কারা? নন পলিটিক্যাল পাবলিক ওগরে ঘাড়াইছে। এখন পলিটিক্যাল পাবলিক এগুলোর ঘাড়াইব, একদম ঘাড়াইব। মানে রাজনীতির মাঠ তো এখনো তো বুঝে নাই, এগুলো তো মূর্খ, এগুলো তো বুঝে নেই রাজনীতির মাঠ কি জিনিস। আপনি দেখেন, এই যে এত বিশাল একটা বিপ্লব করে এনসিপি আইলো, দল করলো, এই এনসিপি পর্যন্ত এত এত জনসমর্থন নিয়ে হিমশিম খাইতেছে না, মানে চতুর্মুখী চাপে। তো রাজনীতি তো ইতনা সিধা নেই রে ভাই, এগুলারে রাজনীতি করতে দেন, আইতে দেন। তো আমি কেন চাই জানেন? ওই যে এতদিন নন পলিটিক্যাল পাবলিকে ওগরে ঘাড়াইছে, এখন পলিটিক্যাল পাবলিকে ওগরে কি করব? ঘাড়াইব। দেন, রাজনীতি করতে দেন, এগুলো শখ মিটাইতে দেন। জাস্ট এই যে রাজনৈতিক আত্মপ্রকাশ, রাজনৈতিক দলের আত্মপ্রকাশের এই যে একটা হাইপ তুলতেছে, এই হাইপটা তোলা পর্যন্ত তাদেরকে কাজ করতে দেন। মানে বিষয়টা কি, ওই যে হাইপ বুঝেন তো, একটা উদাহরণ দেই। ধরেন যখন ঢেউ আয় সাগরে, আপনি ধরেন সাগরে কক্সবাজারে যারা গেছেন, যখন ঢেউ আয়, এই ঢেউ থেকে বাঁচার লেগে আপনার অপশন দুইটা, হয় লাফ দিয়ে ঢেউয়ের উপরে উঠে যাবেন, আর নয়তো পানির তলে ডুব দিবেন। তাইলে এই ঢেউয়ের ধাক্কা থেকে আপনি কি থাকবেন? সেফ থাকবেন। একটা উদাহরণ দেই, এই যে একটা হাইপ, এখন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের একটা হাইপ যে তুলছে, জাস্ট এটা নিয়ে কোনো টেনশনই করার দরকার নাই। মানে আপনি আপনার হাতের কাজটা চালাই যান। ওই যে মনে আছে 26শে মার্চ, আলিজ দখল, আলিজ দখল। তো ওই ঢেউটা, ওই হাইপটা আমরা কিভাবে কাটাইছি? আমরা জাস্ট স্কিপ করে গেছি, মানে ঢেউটা আমরা আমাদের গায়ে না লাগাই আমরা পাস করে দিছি। তো সেমভাবে এই যে এখন যে সিচুয়েশনটা চলতেছে, জাস্ট এদের হাতে তো কোনো কাজকাম নাই, কিছু একটা তো করতেইব। তো এই কারণে এই কাজকাম নাই বিধায় এই এদিক সেদিক যা যা আছে এই কিছু একটা কইরা লাফালাফি করতেছে, করতে দেন। জাস্ট এই হাইপ যেটা তুলছে এরা, রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, দেশ গঠন, হ্যান গঠন, জাস্ট এই সময়টা কি করতে দেন, পার হইতে দেন। এটাকে নিয়ে আপনি মানে স্কিপ করে আপনার কাজ আপনি চালাই যেতে থাকেন। আর একটা উদাহরণ দেই, হাইপ মানে কি, একটা উদাহরণ দিই। যেমন ধরেন আপনার এক বন্ধুর লগে আপনার মারামারি হইলো, আপনার বন্ধু আপনার ধরেন মাইরাটেরা ফাটাই লাইছে, মাইরাটেরা পলাই গেছে, তখন আপনার ধরেন মাথাটা ফাটাই ফেলাইছে। এখন আপনি ধরেন হেভি খেপা, যে হেরে পাইলে আপনিও মারবেন। তো পরের দিনে যদি হেরে পাওয়া যান, তাহলে কি ক্যাসানিটা আপনি দিবেন? হেভি ক্যাসানি দিবেন না? দিবেন। কিন্তু ধরেন আপনারা মাইরা হে পলাই গেছে, আপনি তারা পান না, 1 বছর 2 বছর পরে ধরেন হেরে আপনি পাইছেন, তাহলে ওই আগের মতো রাগ কি আর থাকবো? রাগ অনেক কমে যাবে না? তার মানে কি, এটাই হলো হাইপ। তো ওই যে ধরেন এরা রাজনীতি করতেছে, রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতেছে, এই হাইপটা ধরেন 17 তারিখে এগরে আত্মপ্রকাশ করতে দেন। এরপরে ধরেন 18 তারিখ যাইতে দেন, 19 তারিখ যাইতে দেন, 20 তারিখ যাইতে দেন। ওই যে দেখেন ওই হাইপটা কি হয়ে যাব, ডাউন হয়ে যাব। এরপরে এগরে কি দেখবেন, ওই যে দেখবেন ওই ওই যে শেষরা রাজনৈতিক দলগুলোর মতো বিভিন্ন জায়গায় জায়গায়, এইসব জায়গায়, অমুক জায়গায় তমুক জায়গায় যাইব, সভা সমাবেশ করার চেষ্টা করবো, এই আর কিছু না। ওই তখনই কিন্তু ওই পলিটিক্যাল পার্টির ঘাড়ানি শুরু হইব, বুঝছেন না? আমার ধারণা কালকে কি হইব জানেন? আমার যেটা ধারণা, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। গত পরশু একটা ওই যে হ্যাগো যে সংগঠনগুলো আছে না 6টা, যেগুলো লাফায়, তো ওইটার যে কোনো একটা সংগঠন আর কি মিটিং হইতেছিল 150 জনের নিয়ে। তো এর ভিতরে 150 জনের ভিতরে 100-র উপরে
এই যারা আছে এগো বক্তব্য হইলো ভাই আমরা ব্যবসা করতেছি, ব্যবসা করবো, এই রাজনীতির কথাগুলো কিন্তু আমরা এটার সাথে নাই। তার মানে এই রাজনীতির ইস্যুটা হাতে নেওয়ার কারণে এই বেকুবের গোষ্ঠীর আরো অর্ধেক লোক কিন্তু ডিমোটিভেট হয়ে আসে যেতেছে, এটা মাথায় রেখেন। তো কালকে কি হইতে পারে, মানে বিএনপির এত সময় নাই, বিএনপির খায় দেয় এত কাম নাই যে এখানে আইব। আমার ধারণা বিএনপি তো আইবই না, জামাত হেগো খায় দেয় এত কাম মনে হয় না, নাই আইব কিনা, আইলে আউক, আইতে পারে। মানে আমার যেটা ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হইতেছে, বিএনপি আওয়ামী লীগ বা এই রাজনৈতিক দলমল এগুলার আওয়ার বা এদের কোনো প্রতিনিধি আসার মতো কোনো সময় বা সুযোগ এদের আমার ধারণা নাই। তাহলে কি হইতে পারে, ওই যে কিছু শেষরা পলিটিক্যাল পার্টি আছে না, যেগুলার ধরেন আপনার ওই যে মোটরসাইকেল পার্টি, মানে তিনজনের সংগঠন আর কি, সভাপতি সেক্রেটারি আর সাংগঠনিক সম্পাদক, এক মোটরসাইকেলে তিনজন, এটাই হলো দল। এরকম কিছু দলমল টলমল নিয়া ওই যে ভুজুং বাজুং কইরা একটা প্রোগ্রাম করে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বা ভুকচুক করতে পারে, এই আর কি, আর কিছু না। অতএব এইটা নিয়ে অ্যাকচুয়ালি টেনশন। একজন বলছেন বা আমাদের ডিস্ট্রিবিউটরদের কী হবে ভাই, আমাদের ডিস্ট্রিবিউটরদের কোনো সমস্যা নাই, আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম চালাইতেছি, আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম চালাবো এবং আমাদের শেয়ার হোল্ডারদের সমন্বয়ে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সাথে আমরা সমন্বয় করব, ব্যাস, দ্যাটস ইট। এই আর পলিটিক্যাল কাম যেগুলো করতে চাইতেছে একভাবে হাউস উঠছে, পলিটিক্যাল করতে দেন, মানে পলিটিক্স করতে দেন, এই জাস্ট হাইপটা পাস করেন। 17 তারিখ 18, এই যে দল গঠন হ্যান্ড ফ্যান ত্যান ফ্যান, এই সময়টা পাস করতে দেন। ওই যে আমি একটা কথা কইছিলাম না, আমাকে এখন কোনো কাম নাই, বৈশা বৈশা খালি তামসা দেখবেন, পয়সা ফেক তামাশা দেখ। যাই হোক, তো আলোচনা শেষের দিকে এসে পড়ছি। কথা হইল হেগো কাম হেরা করুক, আমগো কাম আমরা করি। হাইকোর্ট নিযুক্ত বোর্ডের কাছে বিনয়ের সাথে আমরা আবেদন করব, শেয়ার হোল্ডিং ডিরেক্টর সহ যারা আছেন আপনারা এ ব্যাপারে আপনাদের অবস্থান স্পষ্ট করেন এবং স্পষ্ট একটা অফিসিয়াল বিবৃতি দেন। আমরা বিনিয়োগকারীরা হাইকোর্ট নিযুক্ত বোর্ডের অবস্থান স্পষ্টভাবে দৃশ্যমানভাবে জানতে চাই। আর হ্যাঁ, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আলিস সেন্টারের দায়িত্বশীলদের উপরে ভরসা রাখেন, পিএইচডি ফোরামের দায়িত্বশীলদের উপর ভরসা রাখেন। একটা জিনিস মনে রাখবেন, আমি আগেও কইছি আজকেও কই, ডেস্টিনির বর্তমান নিয়ন্ত্রণ এই পৃথিবীর কারো হাতে নাই। ডেস্টিনির বর্তমান নিয়ন্ত্রণ সেই মহান রাব্বুল আলামিনের কাছে। সেই মাওলায়ে কারিম ডেস্টিনিকে এখন নিয়ন্ত্রণ করতেছেন। অতএব এইখানে হক প্রতিষ্ঠা হবে, এইখানে ইনসাফ প্রতিষ্ঠা হবে, এখানে মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আমরা এই বিশ্বাসটুকু রাখি এবং আমাদের অ্যাক্টিভিজম আমরা যেটা চালাইতেছি, আমরা আমাদের সেই অ্যাক্টিভিজম চালায় যেতেছি এবং আমাদের সেই অ্যাক্টিভিজম চালায় যাব। ন্যায় এবং হকের পথে আমরা কথা বলেই যাব, কারণ ডেস্টিনি কারো বাপের না।